শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন। সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাঈদের মৃত্যুকে নিয়ে। তিনি বিদ্রুপাত্মক ঢঙে কথাবার্তা বলেছেন। আমি একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই মানুষটির উত্তর হচ্ছে, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। ডক্টর ইউনূসকে নিয়ে অনেক লোক অনেক মন্তব্য করছেন। আসলে ডক্টর ইউনূস কি পারবেন ক্ষমতায় টিকে থাকতে বা ক্ষমতাকে টিকিয়ে রাখতে? চারিদিকে নানা রকমের জল্পনা কল্পনা শুরু হয়ে গেছে। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অতি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন, আর ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। আর আমাদের ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আবু সাঈদের বাবা নাকি ডক্টর ইউনূসের পদত্যাগ চেয়েছেন। এই বিষয়ে আজকের বিশেষ খবর নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বেশি কথা না বাড়িয়ে চলুন নিউজ স্ক্রিনে। 5 তারিখের পর থেকে বাংলাদেশের যেই ঘটনাবলী ঘটেছে এবং বাংলাদেশের যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, সেই পরিস্থিতি যদি আমরা বিবেচনা করি এবং আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই এবং বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের দিকে কাছে যদি আমরা প্রশ্ন করি, যে কোনো একজন খেটে খাওয়া সাধারণ মানুষের কাছে যদি আমরা প্রশ্ন করি, তাহলে সেই মানুষটির উত্তর হচ্ছে, আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। তার মানে হচ্ছে মানুষ এখন বাংলাদেশে আর কেউ ভালো নেই। বাংলাদেশের মধ্যে মানুষ এখন যে অস্থিরতার মধ্যে বসবাস করছে, প্রত্যেকটি সেক্টরে, আইন শৃঙ্খলা বলেন, প্রশাসন বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বলেন, সব জায়গার মধ্যে কেমন জানি একটা হতাশা কাজ করছে, মানুষের মধ্যে একটা অস্থিরতা কাজ করছে। মানুষ আজকে তার পরিজন নিয়ে যে দুবেলা ভালো খাবে থাকবে, সে পরিস্থিতি আজকে নেই। তো সেই কারণে সবকিছু মিলিয়ে এবং আপনি যদি আন্তর্জাতিক অবস্থাটা বিশ্লেষণ করেন, ব্যাখ্যা করেন, দেখেন যে 5 তারিখে বেসিক্যালি আমাদের এই সরকারের বিরুদ্ধে, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে 5 তারিখে যেই ষড়যন্ত্রটা হয়েছিল, সেটা কিন্তু বেসিক্যালি আর্মির মধ্যম সারির কিছু আর্মির অফিসাররা তারা বিদ্রোহ করেছিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন, অ্যাডমিনিস্ট্রেশন এখানে সহযোগিতা করেছিল। সবকিছু মিলিয়ে আপনার এই 5 আগস্টের এই ষড়যন্ত্রটা ওরা সফল করতে পেরেছে। বা 5 আগস্টের পরে আর্মির যে মধ্যম সারির অফিসার আছে, তারাও আসলে এখন চাপের মুখে আছেন যে আসলে দেশটা কি তারা আসলে ক্ষতির মুখে, হুমকির মুখে ফেলে দিয়েছেন। এই জন্য তারা তাদের যে অবস্থান ছিল সেই অবস্থান থেকে ফিরে গিয়েছে। পাশাপাশি যেহেতু আমাদের স্বৈর শাসক ইউনূস, যেহেতু তার ঘনিষ্ঠ বন্ধু হচ্ছে হিলারি ক্লিন্টন, এবং ক্লিন্টন ফাউন্ডেশনে সে যেহেতু নিয়মিত ডোনেশন করত, যেটা ডোনাল্ড ট্রাম্পের জন্য একটা মারাত্মক একটা ক্ষতির অবস্থা ছিল। কারণ তার সে যে ক্লিন্টন ফাউন্ডেশনে যে ডোনেট করতো টাকাটা, সেটা ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে যাইতো, যার জন্য ডোনাল্ড ট্রাম্প বেসিক্যালি এই ইউনূসের প্রতি চরম বিক্ষুব্ধ। তার এই কারণে যখনই ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার সাথে সাথে বাংলাদেশের পুরো পরিস্থিতি একদম উল্টা হয়ে যাবে এবং ডেফিনেটলি আপনি বলতে পারেন ডোনাল্ড ট্রাম্প এই ইউনূসের বিরুদ্ধে অ্যাকশন নেবে এবং নিবেই। এটা সে ডোনাল্ড ট্রাম্প টুইটের মধ্যে পর্যন্ত, তার যে টুইটের মধ্যে পর্যন্ত সে বলেছে বাংলাদেশের হিন্দু মাইনরিটি কমিউনিটি, এগুলো নিয়ে সে কনসার্ন প্রকাশ করেছে। তো এই সার্বিক পরিস্থিতি আমরা যদি দেশীয় পরিস্থিতি এবং আন্তর্জাতিক পরিস্থিতি বিশ্লেষণ করি, আর ইন্ডিয়া তো একদম ব্লাটেন্টলি, একদম খোলামেলা ভাবেই এই সরকার নিয়ে তারা চিন্তিত। কারণ বাংলাদেশে যেভাবে মৌলবাদের, জঙ্গিবাদের উত্থান হচ্ছে, এই যে বেসিক্যালি যে উপদেষ্টা মাহফুজ, সে তো জঙ্গি সংগঠনের, তার ভাই হচ্ছে জঙ্গি সংগঠনের প্রধান, এবং এই মাহফুজ জঙ্গি সংগঠনের নেতৃত্ব দিত, উপদেষ্টা মাহফুজ। সো এই জঙ্গিদেরকে নিয়ে একটা দেশ চলবে আর ইন্ডিয়া আরামে থাকবে, সেটা ইন্ডিয়ার জন্য কখনো হতে পারে না। এই জন্য ইন্ডিয়া প্রচন্ড কনসার্ন এটা নিয়ে। আর আরেকটা বিষয় যদি আপনি বিশ্লেষণ করেন, যে
দক্ষিণ এশিয়াটাকে বেসিক্যালি মার্কিন যুক্তরাষ্ট্র ইন্ডিয়ার চোখেই দেখতে চায়, কারণ প্রত্যেকটা দেশে ইন্ডিভিজুয়ালি গিয়ে তারা ওইগুলো কন্ট্রোল করার পক্ষপাতী তারা না, বা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তো সেই কারণে ইন্ডিয়া এখানে একটি ভাইটাল রোল প্লে করে, যার জন্য ইন্ডিয়াকে ভায়োলেট করে, ইন্ডিয়ার মতামতকে ভায়োলেট করে আমেরিকা কিছু করবে না, যুক্তরাষ্ট্র কিছু করবে না। আচ্ছা, ইন্ডিয়া একদম মনে প্রাণে চায় বাংলাদেশে যেন কোনো জঙ্গিবাদের উত্থান না হোক, আর সেই জন্য একমাত্র ইন্ডিয়ার পছন্দের ব্যক্তি হলো যে জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশের ধারক বাহক এবং নেতৃত্ব দানকারী নেতা হচ্ছে শেখ হাসিনা। আমাদের এই গণ অভ্যুত্থান যেটা শেখ হাসিনাকে পালাতে বাধ্য করেছে, সেটাকে কিভাবে প্রশ্নবিদ্ধ আওয়ামী লীগের পক্ষ থেকে করা হবে আমরা ধারণা করতে পারি। খুব অল্প দিন গেছে, এর মধ্যেই নানা রকম চেষ্টা আমরা দেখতে পাচ্ছি, এবং সেই চিরাচরিত চিরায়ত ইতিহাস বিকৃতি আওয়ামী লীগের পক্ষ থেকে স্বয়ং শেখ হাসিনা নেমেছেন এটায়। আমাদের এগুলো একটু জেনে রাখা দরকার, এবং আমাদের নিজেদেরও এই প্রসঙ্গে প্রস্তুতি লাগবে। 3 মাসের একটু বেশি সময় গেছে, আমার স্মৃতি খুবই তাজা তরতাজা আছে, কিন্তু 3 বছর 10 বছর 15 বছর 20 বছর পর কি হবে, আমাদের এখন থেকেই সতর্ক হওয়া দরকার। শেখ হাসিনা আরেকটা ফোন কল ছেড়েছেন, সেই ফোন কলটায় কিছু কথা বলেছেন আমাদের প্রথম শহীদ এবং সবচেয়ে আলোচিত শহীদ আবু সাঈদের মৃত্যুকে নিয়ে। তিনি বিদ্রুপাত্মক ঢঙে কথাবার্তা বলেছেন। আমি সেই জায়গায় আসবো, ভিডিওটা আমি মন্তব্যও দিয়ে দিব, বা ভিডিওটা পাওয়া যায়, আপনারা একটু সব চ্যানেল এটাকে পাবলিশ করেছে, আপনারা দেখে নেবেন। তার আগে আরেকটা ইস্যু নিয়ে কথা বলি, যেটাও আসলে এটার সাথে সিনক্রোনাইজড বলে আমি মনে করি। তার আগে একটু বলে রাখা দরকার, সেটা হলো যে অভিনেত্রীর একটা স্ট্যাটাস রিসেন্টলি খুব আলোচিত হলো। সেই স্ট্যাটাসটা কতটুকু সঠিক সেটা নিয়ে একটু কনফিউশন রেখে আমরা একটু শুনবো। কারণ হলো আমি সোহানা সাবা অভিনেত্রী, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি দেখলাম যে এই নামে সার্চ দিলে তার আরেকটা ভেরিফাইড অ্যাকাউন্ট পাওয়া যায়। অনেকেই বলেছেন, আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি যে অনেকেই তো একাধিক আইডি চালায়, এটা নাকি তারই, এবং তার খুবই অন্ধ আওয়ামী আনুগত্য আছে, এই পারসেপশন আছে। আর যদি এটা তিনি না দিয়ে থাকতেন, তাহলে তো তার ভেরিফাইড যে আইডি আছে সেখানে এই জিনিসটা বলা দরকার ছিল, কারণ এখানে তিনি এমন একটা অভিযোগ করেছেন, এটা মর্মান্তিক, মারাত্মক, বিভৎস, বর্বর। কি বলেছেন? পানি লাগবে, পানি। তারপরে মুগ্ধকে কে কি করে মারলো, কই গুলি লাগলো, কোথায় হসপিটালে গেল, কোন হসপিটালে গেল, কোথায় দাফন করলো। ওর যমজ ভাই স্নিগ্ধ আর মুগ্ধর একসাথে ছবি ভিডিও দেখতে চাই। ওদের মা ছেলের মৃত্যুর পরের দিন এত বড় একটা লেখা পোস্ট করলো, কিন্তু তাকে এখন আর দেখা যায় না কেন? যমজ ভাইয়ের মৃত্যু শোক ভুলে 3 মাসে কি করে স্নিগ্ধ হ্যাপিলি ইউরোপ ট্যুর করছে। আবারও বলছি, আমি যদি এটা তার অ্যাকাউন্ট না হয় তাহলে আসলে এটাকে খুব গুরুত্ব দেওয়ার কথা নেই, কিন্তু আমি খোঁজখবর করে আমি চাই না কখনো আমার এখানে কোনো ভুল তথ্য প্রকাশিত হোক, এবং কনফিউশন থাকলে সেটাও বলে নিলাম। কিন্তু আমি এতে খুব বেশি ডিফারেন্সের কিছু দেখি না, কারণ মাকসুদুল হক মানে আওয়ামী লীগের 5-8টা লোকজন কেমন হয়, মাকসুদুল হকের স্ট্যাটাস দেখে আমরা নিশ্চয়ই বুঝেছি। এর আগে তিনি একটা কলাম রীতিমতো লিখেছেন, কলামটার মধ্যে যেহেতু যুক্তি দিয়ে বলার চেষ্টা করেছেন, তাই যুক্তি দিয়ে কথা বলেছি। আর ওই যে স্ট্যাটাস, যেভাবে হাসনাত আবদুল্লাহর স্ট্যাটাসের পর কীভাবে তাকে তার মৃত্যু নিশ্চিত করে কি বিভৎস বর্বরভাবে লিখেছিলেন, ইতরের মতো বলেছিলেন, তাই ওই ইতরকে ইতর বলেছিলাম। ওটা নিয়ে আর আলোচনার কিছু ছিল না। আলোচনার বিষয় থাকলে আওয়ামী লীগের লোকের সাথেও জবাব দিতে প্রস্তুত। সোহানা সাবা বাস্তবে এমন কিছু করে থাকতেই পারেন, কিন্তু আমি বলছি এটা একটা সিনক্রোনাইজড শুরু হয়েছে। মাকসুদুল হকের ওই কলামে কিভাবে এই সব ঘটনা ঘটেছে, এগুলোকে স্টিগমাটাইজ কীভাবে করা হচ্ছে, কীভাবে হিজবুত তাহরির এটা সেটা মিলে নাকি এগুলো করেছে, অনেক বিদেশি শক্তি মিলে, টিপিক্যাল ন্যারেটিভ আছে মানুষের যেরকম সেরকম। এখনকার এই ভিডিওতে শেখ হাসিনা, অডিওতে শেখ হাসিনা দাবি করছেন আমাদের সাঈদ। আমার দিনটার কথা মনে পড়ে, এবং আমি একটা আলাদা মৃত্যু নিয়ে খুব দ্রুত, তখন আমি অনেকগুলো ভিডিও করতাম, প্রতিটা ইস্যুতে কথা বলতে চেষ্টা করতাম, 4-5টা ভিডিও আমি প্রতিদিন দিয়েছি প্রতিটা ইস্যু নিয়ে। সো ওই মৃত্যুটাকে নিয়ে আলাদাভাবে কথা বলেছিলাম, এবং আমার সামহাও মনে হয়েছিল এটা যখন প্রচারিত হবে, আমিও আমার জায়গা থেকে যতদূর সম্ভব প্রচার করব। এটা যখন প্রচারিত হবে তখন এটা আগুন জ্বালিয়ে দেবে, কারণ একজন নিরস্ত্র মানুষ যে দুপাশে হাত প্রসারিত করে দাঁড়িয়ে আছে, তাকে গুলি করে পুলিশ হত্যা করছে, একেবারে নিরস্ত্র, এবং পুলিশ কোনোভাবে থ্রেটেন্ড ছিলেন না। সাঈদের আশপাশে কেউ নেই, দীর্ঘ বড় ফ্রেমে কেউ নেই, দীর্ঘ একটা জায়গা ফাঁকা। এটাকে অবশ্য এই আলাপ কেউ করেছেন, সাঈদের হাতে একটা লাঠি ছিল। সেই বিচারক মানিক বলেছিলেন, পরে দেখি ওই যে একটা বিখ্যাত বা কুখ্যাত শো হয়েছিল যেখানে চ্যানেল আইয়ের একজন অ্যাঙ্কারের সাথে তিনি তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন, সেখানে তিনি তাকে সশস্ত্র বলছেন, কারণ একটা লাঠি নিয়ে সাঈদ দুপাশে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আরেকজন ব্যক্তি জানাব নাইমুল ইসলাম খান বলছেন
যেখানে ভিডিওর মাঝখানে কাটা হয়, সুতরাং গুলিটা পুলিশের ছিল কিনা সেটা নিশ্চিত নয়। আমি তখন বলছিলাম ফুল ফ্রেম হলেও তো এই আলাপ করা যায়, আনকাট শট যদি হয়, তাহলে পুলিশের গুলি করতে দেখা গেছে, কিন্তু গুলি পেছন থেকে অন্য আরেকজন করেছে, ওটা তার ফ্রেমে দেখা যাচ্ছে না। মানে এসব তখনই শুরু হয়েছিল। এবং এখন শেখ হাসিনা বলছেন এই যে সাঈদের গায়ে গুলি লাগলো বলা হচ্ছে, তার ভাষায় রক্ত কোথায়? উনি কোনো রক্ত দেখছেন না, এবং তাকে যখন নিয়ে যাওয়া হয় কোনো রক্ত ওখানে মানে পড়তে থাকার কথা ছিল সেটা নেই। নট অনলি দ্যাট, তার বন্ধুরা তাকে নিয়ে নাকি 4-5 ঘন্টা কোথাও লুকিয়ে রেখেছিল, বা তার ভাষায় অন্য কিছু করেছিল, কারণ তিনি বলছেন 4-5 ঘন্টা পর যখন হসপিটালে নেয় সেখানে তখন সে মারা যায়। অবশ্য শেখ হাসিনা সাঈদের মৃত্যু হয়েছে এটুকু অন্তত বলছেন। এর সাথে তিনি বলছেন সেই পুরনো, আমাদের মনে আছে নিশ্চয়ই, এটার যে মামলা হয়েছিল সেখানে দুই পক্ষের তাদের নিজেদের মধ্যে নাকি মারামারি, ঢিলের মধ্যে পড়ে ঢিলের আঘাতে মারা গেছে, সেটাও বলছেন উনি নাকি একটা ভিডিওতে দেখেছেন। এরকম পুলিশের সাথে মারার সময় তার মাথায় এসে একটা ঢিল পড়ে, সেটাতে সে পড়ে যায়, এবং সেটার জন্য তারা একটা বিচার বিভাগীয় তদন্ত কমিটি তৈরি করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে যে কথাটা বলছিলাম, এই আলাপগুলো এখনই শুরু হয়ে গেছে, এই আলাপগুলো এখনও চলছে। সাঈদকে কি বুলেট দিয়ে গুলি করা হয়েছিল, সেই বুলেটে রক্ত পড়ে কি না ইনস্ট্যান্টলি, সেটা শেখ হাসিনার না জানার কোনো কারণ নেই, কিন্তু তিনি এগুলো শয়তানি করছেন, একদম শয়তানি করছেন। এবং কেন, কোন উদ্দেশ্যে করছেন আমরা বলতে পারি, এগুলো ক্লু ধরিয়ে দিচ্ছেন তার লোকজনকে, তারা মাঠে কোন কথা বলে শোরগোল করবে, এবং তাদের আদার পিপল যারা আছেন তারা কোন কথাগুলো ক্রমাগত বলে যেতে হবে, সেই সিগন্যাল তিনি তার জায়গা থেকে দিচ্ছেন। আমরা জানি, আমরা নিশ্চিতভাবে জানি আওয়ামী লীগ এভাবেই তার ইতিহাস বিকৃত হলো যে একটা মানুষের বা একটা জাতিগোষ্ঠীর বা একটা পরিবারের ভাগ্য নির্ধারণ হয় তার চিন্তা এবং চেতনার কারণে। তা আমরা জাতিগতভাবে যে ধরনের চিন্তা করি, কি চিন্তা করি? কম পরিশ্রম বেশি লাভ, পরিশ্রম না করে বড় বড় পদপদবি পাওয়া, অন্যের যে সকল আকর্ষণীয় জিনিস আছে, যেমন সেটা টাকা হোক, ধনসম্পত্তি হোক, স্ত্রী হোক, কন্যা হোক, সুন্দরী নারী হোক, জায়গা হোক, গাড়ি হোক, বাড়ি হোক, এই জিনিসগুলো আমরা খুব সহজে ছিনিয়ে নেওয়ার কিংবা অলৌকিকভাবে পাওয়ার স্বপ্নে আমরা বিভোর হই। কিন্তু আমরা নিজেরা কোনো একটি কর্ম করে সফলতা অর্জন করে তারপরে সেই সফলতার ফল ভোগ করব, এই ধরনের সোজা সাপটা সহজ সরল যে চিন্তা, যেটি ইহদিনাস সিরাতুল মুস্তাকিম বলা হয়, আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি যে হে আল্লাহ, আমাদেরকে একটি সহজ এবং সরল পথ দান করো। তো এরকম সহজ সরল পথ হলো গাণিতিক, জ্যামিতিক এবং বৈজ্ঞানিক। কাজ করবেন, ফল পাবেন। এর চাইতে আমরা পাঁচ আটতে, তাবেদারি করতে, দালালি করতে এগুলো পছন্দ করি, এবং এই পছন্দ করার কারণে কি করেন, আমাদের রাজনৈতিক জীবনে আল্লাহ রাব্বুল আলামিন এমন সব নেতা দেন যারা দালালি পছন্দ করেন, যারা চাটুকার পছন্দ করেন, এবং যারা এই সমস্ত লোক নিয়ে পরিবেশিত থাকতে পছন্দ করেন। এবং এর কারণে কি হচ্ছে, আমাদের এই জাতীয় জীবনে দীর্ঘকাল ধরে আমরা শুধুই খারাপ মানুষদেরকে পেয়েছি, এবং আমরা যদি ভালো হতাম, আমাদের এই জাতীয় জীবনে বহু ভালো মানুষ এসেছে, কিন্তু আমরা ভালো মানুষদেরকে রাখতে পারিনি। তাদেরকে হয়তো মেরে ফেলা হয়েছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, অথবা এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি করা হয়েছে যেন তারা আর না আসে। প্রতি মুহূর্তে আমরা শুধু সমালোচনা করেছি। তো এই কারণে প্রকৃতিগতভাবে আমাদের জীবনে ঝড়, বৃষ্টি, বন্যা, বাদল থেকে শুরু করে প্রাকৃতিক দুর্যোগ এবং ভালো নেতা না পাওয়া এবং সামাজিক নানা রকম বিপত্তি, রোগ বালাই থেকে শুরু করে আরও অনেক কিছু হয়ে থাকে প্রাকৃতিকভাবে। আর সামাজিকভাবে যে জিনিসগুলো হয় সেটিও আমাদের জন্য আসলে হাসি মুখে থাকা, সুখে শান্তিতে থাকার জন্য যাকে বলা হয় উপযুক্ত নয়। আর কখনো কখনো বিশ্বের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি প্রায় আমাদের প্রতিকূলে চলে যায়। যেমন এই মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার ক্ষমতায় এসেছেন, কিন্তু তিনি, আশ্চর্যের ব্যাপার হলো, তাকে ব্যাটারি চালক যারা আছেন রিক্সা, তাদের হুমকি মোকাবেলা করে তাকে ক্ষমতায় থাকতে হচ্ছে। এরপর দুটো কলেজের মারামারি, 7টা কলেজের দাবি দাওয়া, এরপর আরও অনেক কিছু ছোটোখাটো বিষয় নিয়ে এমন সব বিপদের মধ্যে এই সরকারকে তার ক্রান্তিকাল পার হতে হচ্ছে, যেটি নির্বাচিত সরকারের পক্ষে সম্ভব নয়। এবং এই 3 মাসে আমাদের যে বিবর্তনগুলো হয়েছে, সেই বিবর্তন হলো, যারা ভয় দেখাবেন, শাসন করবেন, তারা উল্টোভাবে ভয় পাচ্ছেন। অনেক পুলিশের কর্মকর্তা ভয়ে তারা তটস্থ থাকেন, অনেক পুলিশের সদস্য ভয়ে তারা মুভমেন্ট করেন না, আকাশের দিকে তাকিয়ে থাকেন। আমাদের আশ্রয়স্থল সেনাবাহিনী, এবং আমরা সবচেয়ে বড় যে মেডিসিন আমাদের শাসন ক্ষমতা, সেটা হলো সেনা শাসন।
কিন্তু এই গত ৩ মাসের অধিক সময় ধরে এই সেনাবাহিনী রাজপথে থাকার কারণে এখন তারাও পুলিশের সঙ্গে পাল্লা দিয়ে এই জনগণের যে মব, এটাকে মোকাবেলা করতে হচ্ছে এবং অনেক ক্ষেত্রে তারা সাধারণ ছাত্র জনতার সঙ্গে মারামারি, কাটাকাটি, ইটপাট খেল নিক্ষেপ থেকে শুরু করে যাকে বলে এমন সব ঘটনার মধ্যে জড়িয়ে পড়ছেন। ফলে তাদের যে সম্মান, মর্যাদা, এই জিনিসগুলো থাকছে না। এখন তাদেরকে পুলিশের চাইতেও বলতে গেলে অসম্মানজনক এবং বিরূপ অবস্থার মধ্যে পড়তে হচ্ছে এবং তারা ধৈর্য হারিয়ে ফেলছেন। একদিকে তাদের হাতে অস্ত্র রয়েছে যেটা দিয়ে অবাধে গুলি করার ক্ষমতা রয়েছে, কিন্তু তারা সেই অস্ত্র প্রয়োগ করতে পারছেন না। এর কারণ হলো এখন এই কয়েকদিন আগে যে গণঅভ্যুত্থান হয়েছে, যদি বড় কোনো দুর্ঘটনা ঘটে মুহূর্তের মধ্যে পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে জনমত চলে যাবে। আবার অন্যদিকে তাদেরা এই বিশাল একটা, আপনি চিন্তা করেন, একটা স্টেন গান কিংবা একটা 303 রাইফেল কিংবা একটা চাইনিজ অ্যাসল্ট রাইফেল, যেগুলো আর্মিরা ব্যবহার করে, এর এক একটার ওজন 10 কেজি 12 কেজি। তাদের যে বুট যেটা পরে থাকে, এই একটা বুটের ওজন 3 থেকে 4 কেজি। শরীরের যে পোশাক, বেল্ট থেকে শুরু করে অন্যান্য যে সকল সামরিক সরঞ্জামাদি রয়েছে, তাকে গড়ে 20 থেকে 25 কেজি ওজনের যে ভার বহন করতে হয়। এই ভার নিয়ে আবার যদি একটা বড় একটা লাঠি নিয়ে তাদেরকে খালি হাতে যারা মব করছেন, সংগ্রাম করছেন, তাদের পেছনে দৌড়াতে হয়, তাদেরকে মারতে হয়। ইটস এ ডেঞ্জারাস থিং। এটা সেনাবাহিনীর পক্ষে সম্ভব নয়। তাদেরকে তৈরি করা হয়েছে শুধু গুলি করার জন্য। তো এনিওয়ে, এই জিনিসগুলো করে তারাও খুব বিপদ এবং বিপত্তির মধ্যে আছে। ফলে প্রতিদিনই নিত্য নতুন যে অভ্যন্তরীণ সমস্যা, যেটা গতকাল ছিল না কিন্তু আজকাল হয়েছে। গতকাল পুরো ঢাকা শহর বলতে গেলে অচল ছিল। এই কারণে যে ঢাকা কলেজ যেমন সিটি কলেজ মারামারি করেছে। তার আগের তারপরে গেল সেটা সন্ধ্যা পর্যন্ত সেটা নিষ্পত্তি হলো। সন্ধ্যার পরে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির মধ্যে সেই বিশাল বিপ্লব। এর কারণ হলো ব্যাটারি চালিত একটি রিকশা একজন ছাত্রীকে মেরে ফেলেছে চাপা দিয়ে। এরপরে হাইকোর্ট থেকে একটা নির্দেশ জারি হয়েছে এই ব্যাটারি চালিত রিকশা বন্ধ করার জন্য। এজন্য গতকাল থেকে আজ অবধি মিরপুর, মহাখালী, খিলগাঁও থেকে শুরু করে ঢাকার গুরুত্বপূর্ণ এলাকার সমস্ত সড়ক মহাসড়ক বন্ধ অবস্থায় আছে। কোনো কাজকর্ম নেই। তো এই সকল তাপ দর্শক, দেশ বিদেশের খবরাখবর শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন, যাতে করে আপনারা অতি দ্রুত এবং তাড়াতাড়ি সব নিউজগুলো আমি আপলোড দেওয়ার সাথে সাথে যেন আপনাদের কাছে পৌঁছে যায়। সেজন্য আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দেবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন।